আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি বিলাল মাহমুদ আমাদেরকে স্বাগত জানাচ্ছি নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশে। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি জ্যামিতি নিয়ে। অ্যাকচুয়ালি জ্যামিতিতে ছেলেমেয়েদের অনেক উইকনেস থাকে। তো আমি চিন্তা করেছি আমার এই চ্যানেলটাতে আমি ধারাবাহিকভাবে শুধু জ্যামিতি নিয়ে আর জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতি এই তিনটা জিনিস নিয়ে মূলত ছেলেমেয়েরা অনেক ভোগান্তিতে ভোগে। তো আমার ইচ্ছা আছে যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সো আশা করি তোমাদের ভালো লাগবে। সো চলো একেবারে শুরু থেকে আমি করতে যাচ্ছি। ওকে, তো এখানে আজকে যে টপিকগুলো লিখেছি এগুলো আলোচনা করব। দেখো, প্রথমত বিন্দু কাকে বলে? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বিন্দু হচ্ছে কি একটা পয়েন্ট। ওকে, বিন্দু হচ্ছে এই হচ্ছে বিন্দু, একটা বিন্দু। ওকে, তাহলে বিন্দুর দৈর্ঘ্য আছে? নাই। প্রস্থও নাই, দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, শুধু তার একটা অবস্থান আছে, তাই না? তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। ওকে, তাহলে আমি যেটা বললাম সেটা লিখে ফেলো। যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। ওকে, এই এক নাম্বারটা শেষ। রেখা। এখন আসো, রেখাটা কি? রেখা আর কিছুই না, বিন্দুর অনেকগুলো বিন্দু মিলে একটা রেখা হয়। অর্থাৎ বিন্দুর চলার পথকেই রেখা বলে। দেখো, যদি অনেকগুলো বিন্দু আমরা কন্টিনিউ করি তখন সেটা হবে একটা রেখা। তাহলে বিন্দুর চলার পথকে রেখা বলে। লিখে ফেলো, বিন্দুর চলার পথকে কি বলে? রেখা বলে। চিত্র দিবা যে এবি একটি রেখা, এবি একটি রেখা, ঠিক আছে? তাহলে বিন্দুর চলার পথকে রেখা বলে, এবি একটি রেখা, এভাবে লিখে দিবা। এবার আছে সরল রেখা। রেখা হচ্ছে দুই প্রকার। রেখা কত প্রকার? দুই প্রকার। আমার সাথে সাথে বলবো, আমি যেটা বলবো। সরল রেখা, বক্ররেখা। সরল রেখা, বক্ররেখা। ওকে, সরল মানে সোজা। বিন্দু এই যে চলার পথে দিক পরিবর্তন না করলে তাকে সরল রেখা বলে। তাহলে আমরা বলবো বিন্দু চলার পথে দিক পরিবর্তন না করলে তাকে সরল রেখা বলে। এটা হচ্ছে একটা সরল রেখা। বলবা চিত্রে এবি একটি সরল রেখা। চিত্রে এবি একটি সরল রেখা। ওকে, তাহলে বিন্দু চলার পথে কি দিক পরিবর্তন করেছে? মানে এটা কি এরকম, কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম দিক পরিবর্তন করেছে? করে নাই। এই জন্য এটা একটা সরল রেখা। ওকে, অথবা মনে করো এরকম আঁকা বাঁকা হয়ে গিয়েছে? না, সোজা পথে গিয়েছে, তাই এটাকে সরল রেখা। ওকে, আর বক্ররেখা হচ্ছে বিন্দু চলার পথে দিক পরিবর্তন করলে তাকে বক্ররেখা বলে। ওকে, আচ্ছা, এরপরে আসো তল। তলটা কি? তলটা হচ্ছে এই যে আমরা একটা ঘনবস্তু আঁকি, ঘনবস্তু আঁকা শেখো। দুইটা আয়ত আঁকবা, এই যে এইভাবে একটা, ঠিক এটার মাঝখান থেকে এইভাবে আরেকটা। তাহলে এই হচ্ছে একটা ঘনবস্তু। ওকে, তাহলে এই ঘনবস্তুর এটা একটা তল। ওকে, আবার এটা একটা তল, এটা একটা তল। তাহলে ঘনবস্তুর উপরিভাগকে তল বলে। তাহলে কি বলবো আমরা? ঘনবস্তুর উপরিভাগকে তল বলে। ঘনবস্তুর উপরিভাগকে কি বলে? তল বলে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা তল। এখন আসো ছেদক কি জিনিস? ছেদক হচ্ছে এই যে সরল রেখার কথা আমরা বললাম না, এরকম দুইটা সরল রেখা যদি অন্য কোনো একটা রেখা দিয়ে যুক্ত হয় বা অন্য কোনো সরলরেখা মানে সরলরেখা দিয়ে ছেদ করে, তখন তাকে বলা হয় ছেদক। ওকে, তাহলে মনে করো এবি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা। তাহলে এই পি কিউ হচ্ছে, পি কিউ রেখাটা তাদেরকে যুক্ত করেছে না? এই পি কিউ হলো ছেদক। তাহলে এবি আর সিডি হচ্ছে দুইটা সরল রেখা, পি কিউ হলো তাদের ছেদক। তাহলে কি বলবো? যেই সরল রেখা একাধিক সরল রেখাকে যুক্ত করে বা ছেদ করে তাকে ছেদক বলে। যেই সরল রেখা একাধিক সরল রেখাকে ছেদ করে বা যুক্ত করে তাকে কি বলে? তাকে ছেদক বলে। তাহলে বলবো পিকিউ হলো ছেদক। মনে রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার এটা এমনও হতে পারে, এই যে মনে করো পি কিউ আর
এস, এই যে এটাও একটা ছেদক, হ্যাঁ, কিউ এস এম। তাহলে পি কিউ আর এস দুইটা রেখা, তাদেরকে ছেদ করেছে কে? কিউ এস এম। তাহলে কিউ এস এম এই পুরো রেখাটা হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদক। আবার এটা এইভাবেও হতে পারে, পি কিউ আর এস, এই যে এইভাবে পিএস। পি কিউ এবং আর এস হলো দুইটা সরল রেখা, আর এই পিএস হলো তাদের ছেদক। এখন যদি কখনো এরকম দেখো, এরকম সোজাসুজি যাচ্ছে, তখন তাকে আমরা বলি সমান্তরাল। কি বলি? সমান্তরাল। তাহলে পি কিউ এবং আর এস হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখা, আর পিএস হলো তাদের ছেদক। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার এটার চেহারাটা আমরা একটু অন্যভাবে দেখি। দেখো তো, একই রকম ব্যাপার না? তাহলে এখানে এইভাবে দিলাম, এটা দিলাম পি কিউ আর এস। তাহলে আমাকে বলো তো এখানে ছেদক কি? তাহলে অবশ্যই তোমরা বলবা পি কিউ এবং আর এস হলো সমান্তরাল এবং কিউ আর হলো ছেদক, তাই না? থ্যাংক ইউ, বুঝতে পারছো আশা করি। তো এই অংশ ক্লিয়ার। আমি যা বললাম তা লিখে ফেলো, এবং আমি যদি এটা লিখতে চাই, দেখা যাচ্ছে এই আমাদের আসল জিনিস লেখার আগে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? তাহলে এরপরে আসো, কোণ কাকে বলে? ওকে, কোণ দেখো, কোণ মানে হচ্ছে কোণা। কোণ মানে কি? কোণা। ওকে, তাহলে এই একটা রেখা এ বি, তাহলে কি কোনো কোণা সৃষ্টি হলো? না। তাহলে আমরা যদি আরো একটা রেখা এরকম যুক্ত করি, মনে করো এটা হচ্ছে সি, এসি, তাহলে একটা কোণ মানে একদম কোণাকুণি একটা জিনিস সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে তোমার এই যে কোণ, দেখছো? এই একটা রেখা, এই একটা রেখা, তারা যেখানে মিলিত হয়েছে ওই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এই যে এটা হচ্ছে একটা কোণ। ওকে, তো কোণকে আমরা এভাবে একটা বৃত্তচাপ দিয়ে দেখিয়ে দিব। ওকে, তাহলে এই কোণটার নাম কি হবে? দেখো, কোণটা কিন্তু উৎপন্ন হয় দুইটা রেখা যেখানে যুক্ত হয় ঠিক ওই জায়গায়। তাহলে কোণের বিন্দুটা সব সময় মাঝখানে থাকে, মাথায় রেখো। তাহলে এই কোণটার নাম কি? সি এ বি অথবা বি এ সি। তার মানে এটাকে আমরা মাঝখানে রেখে বলতে হবে। তাহলে কি বলবো? চিত্রে সি এ বি বা বি এ সি হলো তোমার কোণ। ওকে, তাহলে এই কোণ চিহ্ন দিতে হবে। কোণ চিহ্ন দিয়ে জাস্ট এটা লিখে দিবা। তাহলে আমি দুই রকম লিখেছি, কিন্তু এ কিন্তু আমার মাঝখানেই আছে, তাই না? দেখো, এই যে এখানে কি এ মাঝখানেই আছে। ওকে, তাহলে আমার তো এইভাবে যাওয়ার সুযোগ নেই। দেখো তো, এ সি বি এইভাবে কি কোনো কোণ উৎপন্ন হয়েছে? হয় নাই। তাহলে আমাদের এটা হচ্ছে কি একটা কোণ। এখন এই কোণটাকেই যদি মনে করো আমরা এখানে আরো একটা বিন্দু দিতাম, মনে করো এম, তাহলে আমরা কি সি এ এম বলতে পারতাম? হ্যাঁ, পারতাম। দেখো তো, যদি আমি সি এ এম বলি, এটাই তো মাঝখানে আছে, এ মাঝখানে আছে না? আচ্ছা, এখন যদি এইখানে মনে করো আরেকটা বিন্দু দিই আমি, সাপোজ এক্স, তাহলে আমরা কি এটাকে বি এ এক্স বলতে পারি? দেখো তো, যদি আমরা বি এ এক্স বলি, এ তো মাঝখানেই আছে, তাহলে এটাও বলা যায়। অথবা মনে করো আমরা যদি এটাকে এক্স এ এম বলি, এক্স এ এম, তাহলে তো এ মাঝখানেই আছে, তাহলে এটা একই কোণকে বোঝাচ্ছে। অথবা এম এ এক্স, তার মানে কি দুইটা রেখা যেখানে যুক্ত হয় ওই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়, আর কোণের বিন্দুটা মনে রাখবো সবসময় মাঝখানে থাকে। তোমরা সবসময় ভুলটা করো, তোমরা এভাবে যেভাবে ইচ্ছা লিখে দাও, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? কোণের বিন্দুটাকে মাঝখানে রেখে পড়তে হবে, তাই না? এই রেখার মধ্যে যতগুলো বিন্দু থাক না কেন, আমি দেখো আমি যতবারই লিখেছি এটা দেখো মাঝখানেই আছে, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দুইটি রেখার মিলিত স্থানকে কোণ বলে। এই রেখা এখানে মিলিত হয়েছে, আবার এই রেখা এখানে এসে মিলিত হয়েছে, তার মানে দুইটা রেখাই মিলিত হয়েছে কোথায়? এই বিন্দুতে। তাহলে কোণ কাকে বলে? দুইটি রেখার মিলিত স্থানকে কোণ বলে। দুইটি রেখার মিলিত স্থানকে কোণ বলে। ওকে, এরপর আসো সমকোণ কাকে বলে। এটা তো বুঝতে পেরেছো। এবার
সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকেই সমকোণ বলে। আবার বলছি, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তোমরা চাঁদা নিয়ে আঁকতে পারো অথবা তোমাদের কম্পাসের সাহায্যে এভাবে আঁকতে পারো, ঠিক আছে? এই মাঝখান দিয়ে যাবে। তাহলে এ বি সি, দেখো তো এই একটা রেখা এই একটা রেখা মিলেছে কোথায়? বি বিন্দুতে। তাহলে আমরা বলবো কোণ কি? কোণ এ বি সি সমান সমান এক সমকোণ। কোণ এ বি সি সমান সমান এক সমকোণ। এই কোণের মান কত? 90 ডিগ্রি। মাঝখানে লিখে দিবা। তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। চাঁদা বসিয়েও করতে পারো অথবা এভাবে বৃত্তচাপ দিয়ে দিয়ে করতে পারো। ওকে, এবার আসলে সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্ম মানে ছোট। তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলে সূক্ষ্মকোণ। ওকে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। ওকে, তাহলে সূক্ষ্মকোণের চিত্রটা কি হবে? এটা তো সোজা 90 ডিগ্রি, এইটা একটু বাঁকায় দিলেই 90 ডিগ্রি থেকে কমে যাবে। তাহলে এইভাবে মানে সোজা না রেখে তুমি যেভাবেই দাও না কেন, এইটা হচ্ছে তোমার একটা সূক্ষ্মকোণ। ওকে, তো বলবো চিত্রে এবিসি হলো একটা সূক্ষ্মকোণ। চিত্রে এবিসি হলো একটা সূক্ষ্মকোণ। দেখো এবিসি বলতে পারবা অথবা সিবিএ কোণ। চিত্রে সিবিএ কোণ একটা সূক্ষ্মকোণ। এটার মান কত ডিগ্রি? এটার মান আমি তো আনুমানিক এঁকেছি, মনে হচ্ছে এটার মান হবে 40 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির চেয়ে কম হলেই হলো। 89 ডিগ্রি, 92.5 ডিগ্রিও কি একটা সূক্ষ্মকোণ। ওকে, এবার আসলে স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে বড় হলে হবে স্থূলকোণ। তাহলে 90 ডিগ্রি সোজা, 90 ডিগ্রি সোজা ভিতর দিয়ে গেলে হবে 90 এর চেয়ে কম, আর যদি হেলে পড়ে যায় পেছন দিকে সেটা হবে স্থূলকোণ। তাহলে কোণটা হবে ঠিক এই সোজা না হয়ে একটু বাঁকা হবে এদিকে, তাই না? একটু হেলে পড়ে গেছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, মনে করো এটা 110 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় হলেই সেটা হবে স্থূলকোণ। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে কি লিখবা? যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে স্থূলকোণ বলে। এবার আসো পূরক কোণ। ওকে, কি কোণ? পূরক কোণ। আচ্ছা, এগুলো আমি এখন মুছে দিই। পূরক কোণটা আমি এখানে লিখি। পূরক কোণ, এখন তো আমরা 90 ডিগ্রি বুঝতে পেরেছি, তাই না? 90 ডিগ্রি হচ্ছে এই সোজা হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি আমরা এখানে আরো একটা কোণ আঁকি, এই যে এখানে, তাহলে দেখো তো আগের কোণটা ছিল এ বি সি, এখানে একটা নাম দিলাম, আরো একটা দাগ দিলাম, তাহলে কি হয়ে গেল দেখো তো? এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণ না? পুরোটা তো ছিল 90 ডিগ্রি, তাই না? সোজা পুরোটা ছিল 90 ডিগ্রি। এটাকে আমরা এখন ভাগ করে ফেলেছি, দুই ভাগে ভাগ করে ফেলেছি। তাহলে এই দুইটা কোণ একে অপরের পূরক কোণ, মানে একটাকে অপরটার পূরক কোণ বলে, তাই না? তাহলে তুমি কি লিখবা? লেখো দুইটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে, দুইটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। আবার বলছি, দুইটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। ওকে, এই হচ্ছে কথা। এরপরে আসো সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক কোণের আগে আমরা সরল কোণটা একটু শিখে আসি। সরল কোণ হচ্ছে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি। দেখো এই জায়গায় আমরা যদি চাই এইরকম সোজা দাগ টানি, এই দিক সোজা হওয়ার মানে কি, এই দিকও 90 ডিগ্রি, এই দিকও 90 ডিগ্রি, 90 90 কত 180 ডিগ্রি। তাহলে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি, যে কোণের পরিমাপ 180 ডিগ্রি, সাপোজ এ ও বি, তাকেই বলে সরল কোণ। সরল মানে তো সোজা, তাই না? তাহলে সোজা রেখা দেখেছো? তাহলে যে কোণের পরিমাপ কত 180 ডিগ্রি তাকে বলা হয় কি? তাকে বলা হয় সরল কোণ। এখন সম্পূরক কোণটা কি? সম্পূরক কোণ, সম্পূরক কোণ হচ্ছে, আচ্ছা এটা লিখে ফেলেছো আশা করি। একটু আগে আমরা সরল কোণ করেছিলাম, এটা হচ্ছে সরল কোণ এ ও বি।
এটা হচ্ছে সরল কোণ। যদি আমরা এটাকে ডিভাইড করে দিই, যে কোনোভাবে ডিভাইড করি না কেন, তাহলে দেখো তো এই পাশে একটা কোণ, এই পাশে আরেকটা কোণ, তাই না? টোটাল পুরোটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি, পুরো কোণটা 180 ডিগ্রি। এখন আমি যদি আলাদা করে ফেললাম সাপোজ এ ও এম, তাহলে এই দিকের একটা কোণ আছে, এদিকে একটা কোণ আছে। পুরো কোণ যেভাবে বলেছিলাম, দুইটি কোণের মোট মান 90 ডিগ্রি হলে তাদের একটাকে অপরটার পুরো কোণ বলে। এখানে বলবো দুইটি কোণের পরিমাপ 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। ওকে, তাহলে এটা মনে করো যদি হয় তোমার 60 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি। তাহলে 120 আর 60 কত হবে? 180 ডিগ্রি, তাই না? তাহলে দুইটি কোণের পরিমাপ যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদের একটাকে অপরটার সম্পূরক কোণ বলে। এখন স্যার 60 আর 120 হবে না, যে কোনো কিছু হতে পারে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 150 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয়, এটা হবে 140 ডিগ্রি। মানে মেন কথা হচ্ছে, অথবা এটা মনে করো যদি তোমার এই অংশে যদি, অথবা এরকম থাকতে পারে, এদিকে এদিকে মনে করো আছে 40 ডিগ্রি, আর এটা হবে 140 ডিগ্রি। টোটালি কত হবে? 180 ডিগ্রি হবে। এই হচ্ছে কোণের ব্যাপার। ওকে, তাহলে আমরা কোণ বুঝলাম, সমকোণ বুঝলাম। তাহলে এটা পড়বো কি হবে? বলবো কোণ এ ও এম ও বি ও এম, বি ও এম, কোণ এ ও এম এবং কোণ বি ও এম পরস্পর পরস্পর সম্পূরক কোণ। এটা এভাবে লিখতে হয়। আর পূরক কোণটাও একই রকম ভাবে লিখবা, দুইটা কোণকে লিখে বলবা পরস্পরের পূরক কোণ। ওকে, পরস্পরের পূরক কোণ। তো মোটামুটি আজকে অনেকগুলোই দেখালাম। তারপরে যদি আমি নোট করে রেখেছি, তোমাদের আরেকটু আগাবো ভাবছি। অনুরূপ কোণ, আচ্ছা অনুরূপ কোণ, একান্তর কোণ, এই দুটো একটু বুঝো। অনুরূপ খুবই গুরুত্বপূর্ণ। অনুরূপ কোণ হচ্ছে একই রকম। ওকে, দেখো অনুরূপ কোণগুলো কি? এই যে দুইটা সমান্তরাল সরলরেখা আমরা একটু আগে গেছিলাম না, তাহলে ওই সমান্তরাল সরলরেখাটাই আমরা যদি চিন্তা করি। আচ্ছা এইটা দেখো, দুইটা সমান্তরাল সরলরেখা, তাহলে এদিকে একই দিকে যে কোণগুলো যাবে, একই দিকে, ওকে, একই দিকে যে কোণগুলো যাবে তারাই হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এ বি সি ডি, তাহলে এ বি আর সি ডি দুইটা সমান্তরাল রেখা, তাই না? বা এ বি আর সি ডি সমান্তরাল, আর তাদেরকে ছেদ করেছে বি ডি ই। দেখো বি ডি ই তাদেরকে ছেদ করেছে, মানে যুক্ত করেছে, তাই না? তাহলে এখানে এ বি ডি কোণ, দেখো কোণের বিন্দু কিন্তু মাঝখানে আছে। এ বি ডি কোণ এবং সি ডি ই কোণ হচ্ছে তোমার অনুরূপ কোণ। তাহলে কি বলবো? কোণ এ বি ডি ও কোণ সি ডি ই হলো পরস্পরের অনুরূপ কোণ। পরস্পরের অনুরূপ কোণ, তাহলে একই দিকে যদি যায় তাহলে তারা হচ্ছে অনুরূপ কোণ। এখন আরেকটা কোণ হচ্ছে, এবং এই কোণগুলো পরস্পরের সমান। অনুরূপ কোণ কি হয়? পরস্পর সমান হয়। তাহলে তোমার কোণ এ বি ডি সমান সমান কোণ সি ডি ই। তাহলে অনুরূপ কোণগুলো সবসময় সমান হবে, মনে রাখবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হচ্ছে একান্তর কোণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। একান্তর কোণ আর অনুরূপ কোণ ভালো করে জেনে রাখতে হবে। একান্তর কোণ, একান্তর কোণ কোনটা? একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই অনুরূপ কোণের উল্টা। দেখো এই যে দুটা রেখা সমান্তরাল, সমান্তরাল ভাবে চলেছে, এ বি আর হলো সি ডি, তাই না? তাহলে তাদের মনে করো তাদেরকে যুক্ত করলো এডি রেখা। এই যে এডি, যেই রেখাটা তাদেরকে যুক্ত করলো এটাকে কি বলি আমরা? ছেদক, তাই না? তাহলে এই ছেদকের এই দুই পাশে দেখো, ছেদকের দুইটা বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে তারাই হচ্ছে একান্তর কোণ। ওকে, এবং একান্তর কোণ পরস্পরের সমান। তাহলে বি এ ডি কোণ বলবা, এখানে বলবা এভাবে লিখবা এ বি সি ডি, এই চিহ্নটাকে বলে সমান্তরাল। এ বি সমান্তরাল সি ডি, এবং এডি তাদের ছেদক, এবং এডি তাদের
ছেদক। সুতরাং এই কোণটাকে আমরা বলবো কোণ বিএডি। কোণ বিএডি সমান সমান কোণ এডি, এই যে এডিসি। ওকে, তাহলে কি এরা পরস্পরের কি একান্তর কোণ, মনে থাকবে? তাহলে ছেদকের দুইটা বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হবে তারা হচ্ছে একান্তর কোণ। এখন যদি আমরা এটাকে উল্টায় দিই, এভাবে নিয়ে দিই, এভাবে দিই, সমস্যা নাই। দেখো এই যে ছেদক, এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, তাহলে আমরা ছেদকটা এখন কি লিখবো? এবি সমান্তরাল সিডি, বিসি তাদের ছেদক, তাই না? বিসি তাদের ছেদক। সুতরাং এ বি সি কোণ কি বলবো আমরা? সুতরাং এ বি সি কোণ সমান সমান বিসিডি কোণ। কি কোণ? বিসিডি কোণ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম একান্তর কোণ। আর যদি এরকম হতো, একই কথা। দেখো এই কোণটা আর এই কোণটা, তাই না? যদি এটা এ বি সি ডি হয়, তাহলে বোঝাই যাচ্ছে এবি সমান্তরাল সিডি এবং বিসি তাদের ছেদক। সুতরাং এ বি সি কোণ সমান বিসি ডি কোণ। মিস করো না, এগুলো লেখো, তিনটাই লিখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এ বি সি কোণ সমান সমান বিসিডি কোণ। এই ছেদকের দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদের কি বলে? একান্তর কোণ। ওকে, তিনটাই লেখো সুন্দর করে এবং এইটার কথাটাও লিখে ফেলো। এরপরে আসি বিপ্রতীপ কোণ। এরাও পরস্পর সমান। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ মানে হচ্ছে বিপরীত পাশে। ওকে, মনে করো এই যে এ বি আর হলো সিডি। এ বি আর সিডি দুইটা রেখা, সরলরেখা পরস্পরকে ক্রস করলো এবং অবিন্দুতে মিলিত হলো। তাহলে এখানে দেখো এই কোণের বিপরীত এইটা, আবার এই কোণের বিপরীত এইটা। তাহলে আমরা কি বলবো এখানে? মানে বিপরীত কোণগুলো পরস্পর সমান, এগুলো বিপরীত কোণ। কেমন? তাহলে বলবো এ বি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ এ ও ডি কোণ সমান সমান কোণ বি ও সি। এ ও ডি সমান সমান বি ও সি। এটা কিন্তু আমাদের ও বিন্দুটাকে মাঝখানে রেখে বললেই হয়, তাই না? এ ও ডি যে না বলে তুমি ডি ও এ বলো, কোনো সমস্যা নাই। আবার বি ও সি না বলে তুমি সি ও বি বলো, কোনো সমস্যা নেই। হচ্ছে কোণের বিন্দু মাঝখানে রেখে বলা যায়। আবার এই পাশে যদি বলি কি বলতে পারি আমরা? এই কোণ দুইটা বিওডি কোণ কি বলা যাবে? বিওডি কোণ সমান সমান সিও এ কোণ অথবা এওসি কোণ। তাহলে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বিপ্রতীপ কোণ কি? এইটার বিপ্রতীপ হচ্ছে এইটা, এটার বিপ্রতীপ হচ্ছে এটা। ভোলা যাবে না কিন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হচ্ছে কোণের বিষয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব ত্রিভুজে। ওকে, ত্রিভুজের বিষয়ে আমরা যদি যাই, ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা, ত্রি মানে হচ্ছে তিন, ত্রি মানে কি? তিন। তিন বাহু দ্বারা আবদ্ধ, আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এ বি সি, তিনটা বাহু একটা আবদ্ধ অবস্থায় আছে না? এই যে আবদ্ধ একটা জায়গা দখল করে ফেলেছে, তাহলে এটাকে বলবো ত্রিভুজ। তাহলে আমরা কি বলবো? তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তাই না? তাহলে চিত্রে এবিসি একটি ত্রিভুজ, চিত্রে এবিসি একটি ত্রিভুজ। ওকে, এবিসি হলো একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা তো আমরা আঁকলাম। ত্রিভুজের আবার অনেক প্রকারভেদ আছে। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, মানে বাহুর উপর নির্ভর করে ত্রিভুজ তিন প্রকার। তো লিখে রাখি, বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। কয় প্রকার? ত্রিভুজ তিন প্রকার।
যথা মানে এই তিনটা বাহু তো সমান না, সমান হতে পারে নাও হতে পারে। তাহলে তিনটা বাহু যদি সমান হয় তাহলে তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সম মানে সমান, তাহলে তিনটি বাহুই, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। লিখে ফেলো, আমি চিত্রটা দেখাচ্ছি, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এ বি সি, তাহলে তিনটা বাহুই সমান, এই বাহু তিনটাই কি পরস্পর সমান, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখন যদি তোমাকে সমবাহু না বলে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের দ্বি মানে হচ্ছে দুইটা, দ্বি মানে কয়টা, দ্বি মানে হচ্ছে দুই, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। লাইক এই যে এই বাহু আর এই বাহু সমান, তাই না, তাহলে এ বি সি, তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি বলবো, চিত্রে এবিসি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে 3 নাম্বারটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষম, বিষম মানে সমান নয়, বিষমবাহু ত্রিভুজ মানে কি নয়, সমান নয়। একটা যদি এরকম হয়, আরেকটা হতে পারে এরকম, আরেকটা হতে পারে এরকম, তাহলে এ বি সি, তাহলে এরা কোনো বাহুই সমান না, কারো সমান না, এটা হচ্ছে এটা একটু বড়, এটা চাও এটা একটু বড়, তাই না, তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় বা তিনটি বাহুই অসমান, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে মানে বিষমবাহু ত্রিভুজ বলে। ওকে, এই হচ্ছে কথা। এখন চলে গেল ত্রিভুজ। এই ত্রিভুজটা আমরা আঁকলাম, ত্রিভুজ কি আমরা চাইলেই আঁকতে পারবো? এই ত্রিভুজ আঁকার একটা শর্ত আছে। দেখো, তিনটা বাহু, তাই না, শর্তটা একটা, ত্রিভুজের একটা শর্ত আছে। দেখো শর্ত, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে আমি কথাটা সমষ্টি যদি না বুঝো তাহলে এটা ভেঙে দিলাম যোগফল। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। যেমন মনে করো একটা বাহু তুমি নিলাম 3 সেন্টিমিটার, আর এটা নিলাম মনে করো 4 সেন্টিমিটার, আর এটা অবশ্যই তোমার 6 সেন্টিমিটার হইতে হবে। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব? আমরা একটু লিখব ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। হ্যাঁ, তাহলে প্রথম বাহু, আচ্ছা এটা জাস্ট লিখি, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, আর এখানে লিখলাম ত্রিভুজ সম্ভব, আর এখানে লিখলাম অসম্ভব, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, যদি 2, 3 আর 4 লিখি, দেখো তো যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু হচ্ছে বড় হইতে হবে, এটাই বলা হচ্ছে। 2 আর 3 যোগ করলে কত হবে? 2 আর 3 যোগ করলে হবে 5, এটা অবশ্যই 4 এর থেকে বড়, তাহলে অবশ্যই ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা ঠিক চিহ্ন দিলাম। এখন দেখো 2, 3, 5, তাহলে এই দুটো যদি যোগ করি 2 আর 3 5, এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে আঁকা যাবে না, অসম্ভব। তাহলে ত্রিভুজ আঁকতে হলে যে কোনো দুই বাহুর যোগফল অন্য বাহু হচ্ছে বড় হইতে হবে। ওকে, এখন মনে করো আরেকটা দিই, সাপোজ 4, এখানে দিলাম 3, এখানে দিলাম মনে করো 6, তাহলে 4 আর 3 7, এটা 6 এর থেকে বড়, আবার 3 আর 6 9, এটা 4 এর থেকে বড়, দেখেছো। তাহলে 4 আর 6 10, এটা 3 এর থেকে বড়, তাহলে দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু হচ্ছে বড় হচ্ছে, তাহলে ত্রিভুজ আঁকা
সম্ভব। এখন যদি আমি এরকম দিতাম সাপোজ 4 2 আর এখানে দিলাম মনে করো সাপোজ 7, তাহলে দেখো 4 আর 2 এর যোগ করলে 6 হয়, 7 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে না? তাহলে ত্রিভুজ আঁকা অসম্ভব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ত্রিভুজের আমার কি করতে হবে, যে কোনো দুই বাহুর যোগফল অবশ্যই 3 নম্বর বাহু চেয়ে বড় হবে। অবশ্যই খাতায় লিখবা, খাতায় লেখা শেষ করতে হবে। এখন ত্রিভুজ তো বাহুর উপর নির্ভর করে গেল, এখন হচ্ছে কোণের উপর নির্ভর করে ত্রিভুজ আবার 3 প্রকার। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার? ত্রিভুজ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বোঝাই যাচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং অপর দুটা কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে একটা দাগ দিবা, এটা হচ্ছে ভূমি AB, আর এই হচ্ছে তার একটা লম্ব, তাই না? আমরা চাঁদা দিয়ে সোজা 90 ডিগ্রি বরাবর আঁক দেব, এটাই হবে। আমরা পড়েছিলাম না একটু আগে সমকোণ কাকে বলে, তাহলে সমকোণী ত্রিভুজে অবশ্যই আমি সমকোণ আঁকতে হবে। ওকে, তাহলে এখন যোগ করে দাও, হয়ে গেল এটা সমকোণী ত্রিভুজ। এইটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুইটার মান দেখো দুইটাই সূক্ষ্মকোণ, এটা মনে হয় 40 ডিগ্রি আর এটা হবে মনে করো 50 ডিগ্রি। এখন কিভাবে বুঝলাম এই দুইটার মোট মান 40 আর 50 হবে 90 কেন হবে? মনে রাখবে একটা ত্রিভুজের 3টা কোণ থাকে আর 3টা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, ওই দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। মনে থাকবে? তাহলে আমি আরেকটা আঁকি। আচ্ছা, এদিকে এদিকে ফিরে রাখলাম। তাহলে এটা হচ্ছে এটা সবসময় 90 ডিগ্রি, সোজা লম্ব থাকলে সেটাই 90 ডিগ্রি। তাহলে এইটা আমি মনে করে দিলাম 40 ডিগ্রি। তাহলে বলো তো ওইটা কত হবে? তাহলে আমি কি বললাম একটু আগে, একটা ত্রিভুজের 3 কোণ লিখে রাখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তাহলে এইটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 50 ডিগ্রি হবে, কারণ 50 আর 40 হবে 90 আর 90 হবে 180, টোটাল 180 হতেই হবে। আর হচ্ছে সমকোণী ত্রিভুজে কিছু এই বাহুগুলোর নাম আছে, এই বাহুটা যে বাঁকা যে বাহুটা, এটা মনে রাখবা অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। আপাতত এই নামটা আপাতত মনে রাখো, এটা হচ্ছে অতিভুজ। এটা কি? অতিভুজ। বাঁকা বাহুটাই কি বলা হয়? অতিভুজ। মনে থাকবে? ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ গেল। এখন আসো 2 নাম্বার সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের সূক্ষ্ম মানে 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হয় কি? তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটার এই বাহু এই কোণের মান যদি 60 ডিগ্রি, এটা হতে পারে 60 ডিগ্রি, এটা হতে পারে 60 ডিগ্রি, এটা হতে পারে 60 ডিগ্রি, মানে এটা যাই হোক না কেন টোটাল হবে 180 ডিগ্রি। কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখানে কোনো সোজা দাগ কিন্তু নাই, আর এটা কোনো 90 ডিগ্রি নাই, তাই না? তাহলে এখানে প্রত্যেকটা কোণের মানই হচ্ছে কত? টোটাল যোগফল হবে 180। তাহলে আচ্ছা, এটা হচ্ছে মনে করো 70 ডিগ্রি, এটা হচ্ছে মনে করো 75 ডিগ্রি। তাহলে 70 আর 75 ডিগ্রি টোটাল কত হলো? 70 70 140 আর হচ্ছে 5 145 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই কত হবে? 35 ডিগ্রি হবে। কারণ কি বলতো, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তাহলে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এ বি সি। এখন এইখানে আমরা কোণগুলোকে কিভাবে পড়েছিলাম মনে আছে না? তিনটা কোণ কিভাবে বলবো আমরা? এই এই কোণটা আমরা কিভাবে পড়তে পারি? ওই যে কোণের বিন্দুটাকে মাঝখানে রাখতে হবে, হ্যাঁ? বি এ সি কোণ যোগ এ সি বি কোণ যোগ সি বি এ কোণ সমান সমান 180 ডিগ্রি। ওকে, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে কোণের বিন্দুটাকে সব সময় মাঝখানে রেখে পড়তে হবে,
যাই হোক, এখানে মেন ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ, তার মানে তিনটা কোণের সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে কম। ওকে, এরপরে আসো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, তাহলে স্থূলকোণ হবে, একটা কোণ হবে স্থূলকোণ, অপর দুটো কোণ হবে সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের স্থূলকোণ মনে আছে, সমকোণ হচ্ছে সোজা, স্থূলকোণ হেলে পড়বে বাঁকা। এই যেটা হচ্ছে স্থূলকোণ, এই যেটা হচ্ছে স্থূলকোণ, তাই না? তাহলে এইটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তাহলে তুমি যখন আঁকবা এটাকে একটু বাঁকা আঁকবা এদিকে, আর বাকি দুটা কি হবে স্থূলকোণ, এটা যদি স্থূলকোণ হয় এই দুটো হবে সূক্ষ্মকোণ। তাহলে এটা যদি মনে করো ধরে নিলাম এটা 120 ডিগ্রি, এটা যদি 120 ডিগ্রি হয়, বাকি দুইটার মান হবে কত 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি মনে করো 20 ডিগ্রি হয়, এটা যদি হয় মনে করো 40 ডিগ্রি, আর এটা হবে অবশ্যই 20 ডিগ্রি, তাই না? কারণ 120 আর 40 160, আর যোগ 20 180 ডিগ্রি। ওকে, তার মানে একটা ত্রিভুজের টোটাল মান হবে 180 ডিগ্রি, মনে থাকবে না? তাহলে এই যে বাঁকা, একটা স্থূলকোণ হবে, বাকি দুটো হবে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়ে কম হলে সূক্ষ্মকোণ। তাহলে এই দুটো 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে এই দুটো সূক্ষ্মকোণ, এটা হচ্ছে স্থূলকোণ, তাহলে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের ত্রিভুজে নিয়ে কাজ। তো আজকে এই পর্যন্তই। তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে তোমাদেরকে একটু শিখাই দিচ্ছি কিভাবে লিখতে পারি এটা। আমরা মনে করো এ বি সি, তাহলে আমরা লিখতে পারি এভাবে, ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এর মধ্যে বা ত্রিভুজ এবিসি এ এই কোণটাকে আমরা শুধু এ কোণ বলতে পারি, এটাকে আমরা শুধু বি কোণ বলতে পারি, এটাকে আমরা শুধু সি কোণ বলতে পারি। টোটাল কত হবে 180 ডিগ্রি হবে। কত হবে 180 ডিগ্রি। আর কিভাবে বলা যায়, আমরা এই একভাবে বলতে পারলাম। আর কিভাবে বলতে পারি, দেখো এই কোণটাকে আমরা বলতে পারি কি হবে, কোণের বিন্দুটা থাকবে মাঝখানে, তাই না? আমরা বলতে পারি বি এ সি কোণ, অথবা সি এ বি কোণ, তাই না? তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি বি এ সি কোণ, বি কোণটাকে বলতে পারি আমরা কিভাবে এ বি সি কোণ, অথবা সি বি এ কোণ। তাহলে আমরা এ বি সি বললে সুন্দর হয়, আর সি কোণটাকে আমরা এ সি বি কোণ অথবা বি সি এ কোণ বলতে পারি। তাহলে আমরা এ সি বি বললাম 180 ডিগ্রি। বুঝতে পারছো না? তাহলে এই কোণটা আমরা যেভাবে বলি কোণের বিন্দুটাকে মাঝখানে রাখবো। তাহলে এইভাবে মূলত আমরা ত্রিভুজের হিসাবটা বা ত্রিভুজের মানটা বসাবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব, তারপরে মূলত আমাদের জ্যামিতির উপপাদ্যগুলো নিয়ে আমরা কাজ করব। আমার মেইন টার্গেটই হচ্ছে উপপাদ্য, ত্রিকোণমিতি, আর সম্পাদ্য আসলে তোমরা নিজেরাই পারো, সেটা নিয়ে আমি আলোচনা করব না, আর যদি তোমাদের রিকোয়েস্ট থাকে আমি করব। তো উপপাদ্য আর ত্রিকোণমিতি নিয়ে আমি কাজ করব। ওকে, ধন্যবাদ।